নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের ব্লগটি নববর্ষে আমি কিভাবে দিন যাপন করলাম সেটাকে কেন্দ্র করে প্রথমেই তাই পুজো দিয়েই ভিডিওটা শুরু করলাম। সকালে আমার হাজবেন্ডের দোকানে, মানে যেহেতু ওর বিজনেস আছে, ওর দোকানে পুজো ছিল, সেটাকে কমপ্লিট করে এসেই বাড়িতে এখন তোড়জোড় শুরু করেছি রান্নার। কারণ দুপুরবেলা আমার ইচ্ছা আছে সবাইকে খুব সুন্দর করে বেড়ে পরিবেশন করে খাওয়াবো। তাই কতদূর কি করে উঠতে পারবো এখনও জানি না, তাই এসে আর দেরি না করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতে দিয়েছি। এই মিশ্রণটি হলো দই, টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। আর ওইদিকে মাছটাকে আগে ভেজে রেখে দিয়েছি। এটা নারকেলের দুধ, আর একটা বাটিতে একটুখানি ওই রসুন বাটা আর নারকেল কোড়ানো রেখে দিয়েছি, যেটা মশলা কষানোর সময় দেব। তো রান্নাবান্না তো ফুল দমে চলছে, জানি না কতদূর কি করে উঠতে পারবো। অনেক কিছু করবার তো ইচ্ছা আছে, দেখি। তবে একা হাতে তো পারবো না, তাই শাশুড়িকে বললাম তুমি একটু আমাকে হেল্প করে দাও। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে আরও 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেলে এখন ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনের, ওই মিশ্রণটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর বাটি ধোয়া একটু জলও দিয়ে দেবো, কারণ কোনো কিছু ওয়েস্ট করা ভালো না। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো ওই যে অল্প করে রেখেছিলাম নারকেল কুড়োনো, ওইটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। তবে আগে এই মশলাটাকে ভালোভাবে এইভাবে তেল ছাড়া করে কষিয়ে নিতে হবে, তারপরে আমি ওই নারকেল কোড়াটা অ্যাড করব। সেটা দিয়েও আবার 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো নারকেলের দুধটা। এবার ঝোলটা ফুটে উঠলে তখন চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালোভাবে তেল ছাড়া করে কষে উঠলে তখন ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তবে নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটাকে ভালোভাবে চেক করে নেবো। সবার মুখের স্বাদ তো একরকম নয়। এই রান্নাটা তবে অবশ্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে এর মধ্যে কোনো রকম জিরে বাটা কিন্তু চলে না। অনেকে জিরের গুঁড়ো, জিরে বাটা দিয়ে রান্না করতে পছন্দ করেন, কিন্তু এই রান্নাটায় জিরে বাটা বা জিরে গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু বাজে হয়ে যায়। শুধু চিংড়ি মাছেই কিন্তু সব শেষ নয়, আছে ইলিশ মাছ, যেটা দিয়ে হবে সর্ষে ইলিশ, কাতলা মাছ, এটা ভেজে দেওয়ার প্ল্যান আছে, বাঁশপাতালি মাছ এবং পাবদা মাছ। পাবদা মাছটা শুধুমাত্র জামাইবাবু, মানে আমার ননদের হাজব্যান্ডের জন্য আনা হয়েছে। আর এখানে রয়েছে বাঁশপাতালি মাছ। জানি না কলকাতার দিকে বাঁশপাতালি মাছটাকে কী নামে পরিচিত, কি বলে সেটাকে আমি ঠিক জানি না, তবে এখানে এই মাছটা অনেকেই দেখি খুব ভালোই খায়। আর মাটন এনেছে, মাটন কষাও হবে। অনেক কিছু করার তো প্ল্যানিং আছে, এখন দেখা যাক। এদিকে পোলাওয়ের চালটাকে ভালোভাবে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছি, যাতে জলটা একদম শুকিয়ে যায়, তাতে করে পোলাওটা ভালো হয়। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আমি কিন্তু এবার ঝোলটা বেশি রাখিনি, কারণ অনেক তো পদ, তাই একটাতে বেশি ঝোল রাখলে সেটা ভালো লাগবে না। আর একটু রিচ করেই বানালাম, সেই জন্য বেশি ঝোল আর রাখিনি। এদিকে সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি, তাই এখন একটু অল্প স্বল্প কিছু খেতে বসেছি। বাড়িতে প্রচুর মিষ্টি, তাই একটু মিষ্টিই খাচ্ছি। আর আমি শ্বশুরমশাই, মানে আমার শ্বশুরকে বলেছিলাম যে আমি সবাইকে কলাপাতায়, কাঁসার থালার উপর কলাপাতা বিছিয়ে আমি খেতে দেবো, সেজন্য সে সকাল সকাল কলাপাতা নিয়ে এসছে। আর এদিকে আমি আমার দ্বিতীয় রান্নার প্রিপারেশন নিচ্ছি, কচু পাতা ভাপা চিংড়ি। তার জন্য কচু পাতাটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে এখন জলে নুন দিয়ে অল্প এটা একটু ভাপিয়ে নিচ্ছি। এটা ভাপাতে হবে, কারণ অনেক সময় কচু পাতা গলা চুলকোয় খেলে, সেই জন্য আমি অল্প একটু জলে ভাপিয়ে নিচ্ছি। এদিকে সর্ষের তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আর তারপরে কচু পাতাটাকে দিয়ে দেবো। আর ওদিকে সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে আমি ছেঁকে রেখে দিয়েছি, যাতে কোনো রকম দানা মুখে না পড়ে।
আর এদিকে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে নিয়েই আমি কচু পাতাটাকে দিয়ে দেবো, যাতে কচু পাতার সাথে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। শাক থেকে সমস্ত জল ছেড়ে গেলে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি একে একে সব মশলা অ্যাড করতে থাকবো। এই রেসিপিটা অনবদ্য খেতে হয়েছিল, প্রত্যেকটা মানুষ বলেছে খেয়ে যে অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের আর মাছ, মাংস, মাটন, চিকেন কিছুই আর লাগবে না সাইডে। এখন আমি শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত শাকটাকে ভালোভাবে ভাজতে হবে। এদিকে তো দেখালামই যে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি ভালোভাবে বেটে সেটা ছেঁকে রেখে দিয়েছি, আর অন্যদিকে নারকেল আর পোস্তটাকে ভালোভাবে বেটে নিয়েছি একদম মিহি করে। এরপরে যখন ভালোভাবে শাকটা একদম দেখুন নরম হয়ে আসবে আর তলাটা খানিকটা লেগে লেগে ধরবে, মানে তখনই বুঝতে হবে যে শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কোনো রকম জল এতে থাকবে না। ঠিক এমন অবস্থায় নারকেল পোস্ত বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে নারকেল আর পোস্তটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত নারকেলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতেই হবে। এরপরে নামানোর ঠিক আগের মুহূর্তে সর্ষে বাটাটা দিয়ে তাতে অল্প বেশি করে কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নামিয়ে ফেলতে হবে। আর নুন চিনিটা অবশ্যই কিন্তু স্বাদ মতো, তবে চিনি একটু দিতেই হবে, নাহলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমার তৈরি হয়ে গেল কচু পাতা ভাপা চিংড়ি, যেটা অসাধারণ খেতে হয়েছিল। প্রত্যেকটা মানুষ বলেছে অপূর্ব হয়েছিল। এখন আমি দুপুরবেলা চলে এসেছি আমার রান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে পরিবেশন করতে। এখানে রয়েছে পোলাওর ওপর একটু পেঁয়াজ ভাজা রয়েছে, সাদা ভাত, কচু পাতা ভাপা চিংড়ি, 3 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, স্যালাড, লেবু, লঙ্কা, নুন। আর এদিকে এই যে পদটা দেখাচ্ছি এগুলো হচ্ছে জামাইবাবুর, মানে তার বাঁশপাতালি মাছ এবং পাবদা মাছ, কিন্তু অন্যান্য লোকেদের এগুলো ছিল না। এখানে ছিল সর্ষে ইলিশ, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আর ছিল মিষ্টি দই। এই ছিল আমার দুপুরবেলার মেনু। তবে আমি কাঁসার বাটি আর গ্লাসটা বের করতে পারিনি, যেটা একদম ভিতরে ঢোকানো ছিল। কি করব, এভাবেই পরিবেশন করলাম। সন্ধেবেলায় আমার হাজব্যান্ড জেদ ধরলো, বললো, রিকোয়েস্ট করলো অনেক করে যে চলো একটু বেরিয়ে আসি। এরপরে আপনি তো রিলসে দেখেইছেন বেরিয়ে যে আমরা কীরকম একটা বিপদের মধ্যে পড়েছিলাম। বাইরে অসম্ভব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা গেছিলাম একটা হোম ক্যাফে নামে একটা ক্যাফেতে, যেটা ভালো ছিল। খাবার দাবার নো ডাউটলি খুবই ভালো ছিল। এই ভিডিওটাতে আমি আর খাবার দাবার দেখালাম না, রিলসে আমি শেয়ার করেছি। আর দেখতে পাচ্ছেন কীরকম মানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি আর শিলাবৃষ্টি হচ্ছে। আমি রীতিমতো তো ভয় পেয়ে গেছিলাম, কারণ উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসছিল। কারণ বাইরে গাড়ি তো ছিল, গাড়িতে শিল পড়ে গাড়িটার কিছু ক্ষতি হলো নাকি। তারপরে এমন একটা অবস্থায় ছিলাম আমরা যে না বেরোতে পারছি না শান্তিমতো খেতে পাচ্ছি, খুবই একটা মানে বাজে অবস্থায় পড়ে গেছিলাম। আর পয়লা বৈশাখের দিন রবিবার ছিল, সব মানুষই একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রামিং করেছিল, কিন্তু সব প্ল্যানের ওপরে একদম জল ঢেলে প্রকৃতি তার খেলা দেখিয়ে দিল। তাই কি করব, পয়লা বৈশাখটা একদম মাটি হয়ে গেল। আমরা যে ক্যাফেটাতে গেছিলাম, ক্যাফেটা কিন্তু এমনি সুন্দর, খারাপ না, একটা ছোট্ট মতো ব্যালকানির মধ্যে বাড়িতেই ওনারা মানে ক্যাফেটা খুলেছেন। এখানে খাবার দাবারের কোয়ালিটিটা খুবই ভালো। তো এখানে আমরা এনজয় করছি। এই হচ্ছে আমাদের গ্রুপটা। সরকারি চাকরি তো সবাই করে না। কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে যাতে সরকারি চাকরি করেন যারা, তারাই কিন্তু পয়লা বৈশাখে ছুটিটা পান। যারা ব্যবসায়িক বা ফ্যামিলি হোক না কেন, তারা কিন্তু পয়লা বৈশাখে ছুটি পায় না। কিন্তু কালকে রবিবার ছিল, তার উপর ছিল পয়লা বৈশাখ। সবারই একটা আনন্দের মুহূর্ত ছিল, মানে যে আজকে খুব আনন্দ করব, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, এরকম একটা কল্পনা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম লোক করে রেখেছিল। কিন্তু কালকে যখন সন্ধ্যে 6টার সময় বাড়ি থেকে বেরোনোর জাস্ট 10-15 মিনিট পর থেকেই অসম্ভব বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হলো। শুধু বৃষ্টি না, নর্থ বেঙ্গলে যারা থাকেন তারা জানেন অসম্ভব শিলাবৃষ্টি হয়েছে। ওখান থেকে তাড়াতাড়ি করে বেরোই, তখন দেখি রাস্তাঘাটে প্রচুর গাছ পড়ে আছে, মানে খুব অবস্থা খুব খারাপ। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে।
এদিকে যারা থাকেন মানে নর্থ বেঙ্গলে যারা থাকেন তারা অনেকেই জানেন শুকনা সাইডটা, ওই দিকটাতে গেছিলাম, তবে পাহাড়ে উঠিনি। ওখান থেকে শহরের দিকে ঢুকলাম, মানে মেন প্রপার শিলিগুড়িতে ঢুকলাম, তখনও প্রচণ্ড বৃষ্টি, মানে অসম্ভব বৃষ্টি পড়ছে। ঠিক যখন বাড়ির কাছে, ঠিক মানে 5 মিনিট আর বাড়ি পৌঁছানোর জন্য এরকম ডিস্টেন্স, ঠিক তখন হঠাৎই দুম করে বৃষ্টিটা থেমে গেল। আমরা সবাই অবাক হয়ে গেছি, মানে বলা বলি করছিলাম দেখো সারাটা সন্ধে মাটি করে দিল, এবং ঠিক যখন 10:30 বাজে এরকম সময় তখন অমনি বৃষ্টিটা থেমে গেল। যখন আর মানুষের কিচ্ছু করার নেই, কোথাও যাওয়ার নেই, তখন অমনি বৃষ্টিটা থেমে গেল। তো একরকম আপনি প্ল্যান করে রাখবেন আর উনি আর একরকম প্ল্যান কষবেন। কোনোদিনও ওই জন্য আগে থেকে কোনো প্ল্যান করে রাখতে নেই, যেটা হওয়ার সেটা হবেই। কিচ্ছু আপনার প্ল্যানিংয়ের উপর কোনো কিচ্ছু যায় আসে না। সংক্রান্তির দিন মানে পয়লা বৈশাখের আগের দিন এবং পয়লা বৈশাখের দিন বাড়িতে প্রচণ্ড পরিশ্রম গেছে। আগের দিন থেকে বাড়িঘরদোর পরিষ্কার করা, তাদের যে দোকানে পুজো হয় সেখানকার জন্য কিছু গোছগাছ করা, বাইরে টুকটাক কেনাকাটি করার ছিল সেগুলো। তারপরে আমাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে নতুন ড্রেস পরানো, তাকে সুন্দর করে স্নান করানো, পরিষ্কার করা, এই সব কাজ তো ছিলই আগের দিন থেকে। তাছাড়া আবার পয়লা বৈশাখের দিন সকাল একদম 5:30-6টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে আবার বাড়ি এসে অত রকম রান্না করে আবার সন্ধেবেলা অফিসে বেরিয়ে রাত্রে যখন বাড়ি ফিরেছি, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি। তারপরে বাড়ি এসে আমি আর কিছুই খাইনি, জাস্ট 1 কাপ গ্রিন টি খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। বিছানায় যাওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছি। এরকম টায়ার্ড খুব কমই হই। তো যাই হোক, আমি আর কাল রাতে ভিডিও করতে পারিনি। আজকে নেক্সট ডে, আমি কোনো ভিডিও এখনো পর্যন্ত করতে পারিনি তারপর থেকে, কারণ বাড়ির প্রত্যেকটা মেম্বারের শরীর খারাপ এবং আমারও খুব শরীর খারাপ। শরীর খারাপটা কীরকম, মানে 2-3 দিন ধরে উল্টোপাল্টা খাবার লেগেই আছে। মানে কয়েকদিন আগে পয়লা বৈশাখের জন্য শপিং করতে গেছিলাম, সেখানেও ভুলভাল খেয়েছি। আবার পয়লা বৈশাখের দিন কালকে তো উল্টোপাল্টা খাওয়া হয়েইছে সারাদিন। তারপরে না মানে এত বেশি পরিশ্রম হয়েছে, কোনো রকম রেস্ট পাইনি, তো তাই শরীরটা না একদম কাহিল হয়ে গেছে, খালি মনে হচ্ছে শুয়ে পড়ি, এরকম টায়ার্ড হয়ে গেছি। তো সেই জন্য আর কোনো ভিডিও আমি বানাতে পারিনি। আজকে সকাল থেকে কোনো রকম কিছু হ্যাপেনিং হয়নি যেটা আপনাদের সাথে শেয়ার করার মতো, তাই মনে হলো যে এখন একটু কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করে দিই। তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তার সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।